আসসালামু আলাইকুম। বিসিএস প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবার আলাদা আলাদা যে ট্রিক্সে আপনি পাস করবেন সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আমার আজকের এই ভিডিওটা মূলত তৈরি করা। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যে আহ, একজন বিসিএস ক্যান্ডিডেট প্রিলিটাকে কোন ট্রিক্স ইউজ করলে সে ইজিলি কোপ আপ করতে পারবে, সেই সেম ট্রিক্সটা আপনি যদি রিটেন অ্যাপ্লাই করেন সেটা কি আদৌ কাজ দেবে কিনা, আবার একই ধরনের স্টেপগুলো যদি আপনি ভাইভাতে এপ্লাই করেন সেখানে কাজে দিবে কিনা, সেই তিনটা বিষয়ের স্টেপগুলো নিয়ে আমি একটু কথা বলার জন্য আমার আজকের এই ভিডিওটা মূলত তৈরি করা। প্রথমত হচ্ছে কি, আপনি জানেন যে প্রিলিমিনারি পরীক্ষা যে এমসিকিউ টেস্ট হয়, রিটেনে আপনার হাতের দক্ষতা বাড়াতে হয়, আর ভাইভাতে হচ্ছে কি আপনার যে ওরাল যে টেস্ট হয়, হ্যাঁ, আপনি আহ মানুষের সামনে গিয়ে কথা বলার যে ক্যাপাসিটি, যে দক্ষতা সেটা আপনার আছে কিনা সেটা নিয়ে কথা বলা হয়। সো আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের উদ্দেশ্যে আমার ভিডিও, এই ভিডিওগুলো আসলে আহ কতটুকু ইফেক্টিভ হচ্ছে আমি জানি না, আমি চেষ্টা করছি আপনাদেরকে কিছুটা হলো ইফেক্টিভ করার জন্য। প্রথমে আসি প্রিলির কথা। আহ আপনারা যারা 6 মাস ধরে, 1 বছর ধরে প্রিলি প্রস্তুতি নিচ্ছেন, আপনার হাতে এমন স্টুডেন্ট আছে 2 বছর আগে প্রিলি প্রস্তুতি শুরু করেছেন, 3 বছর আগে প্রিলি প্রস্তুতি শুরু করেছেন। প্রস্তুতি আপনি যেভাবেই নেন না কেন, প্রিলির আগে যদি আপনি 2-3 মাস আগে যদি আপনার গোছালো রিভিশন না থাকে তাহলে কিন্তু আপনি প্রিলি পাস করতে পারবেন না। সেটা হচ্ছে প্রথম বিষয়, মানে প্রথম ট্রিক্স হচ্ছে যে আপনি বিগত 3 বছর যাই পড়াশোনা করেন না কেন, লাস্ট 3 মাসে কিন্তু আপনাকে বেশ কয়েকবার পড়ার রিভিশন দিয়ে আপনাকে প্রিলি কে প্রিলি ট্রিক্স কে কাজে লাগে আপনার প্রিলি পাস করতে হবে। তো আপনারা যখন এমসিকিউ পরীক্ষাগুলাতে পাস করার জন্য ও, আপনি যখন এমসিকিউ 200 নম্বর একটা এমসিকিউর যে মাইন্ড গেম, 2 ঘন্টার যে মাইন্ড গেমটা দেন, সেই মাইন্ড গেমে অনেকে ভালো প্রস্তুতি নেওয়ার পরেও 2 ঘন্টাকে ভালোভাবে ইউটিলাইজ করতে না পারার কারণে কিন্তু আপনি প্রিলি পরীক্ষাতে ফেল করেন। সো এই জায়গাতেও কিছু ট্রিক্স আমরা অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে কি, যেমন আমি প্রিলির কথাই বলতেছি, যে প্রিলিতে আপনি যখন কোনো প্রশ্ন, 200 নম্বরের প্রশ্ন নিয়ে আপনি যখন বসছেন, পরীক্ষার হলে বসছেন, তখন হচ্ছে কি যে প্রশ্নগুলো আপনি পারেন সেই প্রশ্নগুলো আপনি অ্যান্সার দিয়ে যাচ্ছেন। এখানে আহ, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছে, এটা আহ, আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আপনি কোন সাবজেক্টে স্ট্রং জোন আপনার, সেই সাবজেক্ট দিয়ে আপনাকে শুরু করতে হবে। আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন, আপনি বিজ্ঞান, আইসিটি, এই এই টপিকগুলা দিয়ে আপনি শুরু করবেন, দাগানো শুরু করবেন। আপনি যদি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হন, আপনি বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল, এখান দিয়ে আপনি শুরু করবেন। আপনি যদি বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট হন, আপনি বাংলা সাবজেক্ট দিয়ে আপনি দাগানো শুরু করবেন। আপনি যদি ইংরেজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট হন, তাহলে আপনি ইংরেজি ইংরেজি দিয়ে শুরু করবেন। মানে আপনার কমফোর্ট জোন দিয়েই আপনি স্টার্ট করবেন। এটা হচ্ছে কি এমসিকিউ তে ভালো করার একটা টেকনিক। এখানে একটা বিষয় বলে রাখি, আপনি যদি ম্যাথের স্টুডেন্ট হন, ম্যাথের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আপনি ম্যাথ মেন্টাল এবিলিটি আগে শুরু করবেন না। এটা যদি আপনি আগে শুরু করতে যান, সেক্ষেত্রে হচ্ছে কি বাকি সাবজেক্ট গুলা দাগানোর সময় আপনি ম্যাথ মেন্টাল এবিলিটি এমন দিয়ে একটা প্রশ্ন আপনাকে ওখানে ঘুরাই দিবে যে প্রশ্নের অ্যান্সার ওখানে প্রশ্নে নাই। সো সেক্ষেত্রে এইগুলাতে আপনি এত সময় নিয়ে ফেলবেন পরীক্ষার হলে, বাকিগুলো অ্যান্সার করতে আপনি সমস্যায় পড়বেন। সো আপনি যেই সাবজেক্টেরই হন না কেন, আপনার ম্যাথ মেন্টাল এবিলিটি যতই আপনার স্ট্রং জোন হন না হোক না কেন, আপনি এখানে ম্যাথ মেন্টাল এবিলিটি আগে শুরু করে আপনি পরীক্ষা শুরু করবেন না। এমসিকিউ প্রিলিমিনারি টেস্টটা, এটা হচ্ছে কি প্রাথমিক টেকনিক। আর যখন আপনি পুরো প্রশ্ন, যখন আপনি 1 নম্বর প্রশ্ন দিয়ে শুরু করলেন, যেখান থেকে শুরু করলেন আর কি, প্রশ্ন যেটা পারতেছেন সেটা রাইট চিহ্ন দিচ্ছেন, সেকেন্ডটা পারতেছেন রাইট চিহ্ন দিচ্ছেন, এর পরেরটা দেখছেন আপনি 4টা প্রশ্নের মধ্যে আপনি 2টা প্রশ্ন পান, 2টা অপশন আপনার কনফিউশন, আর বাকি 2টা জানেন যে এই 2টা থেকে হবে না। সেখানে একটু আপনি সার্কেল করে রাখলেন, মানে একটু যেই প্রশ্নটা আপনার কাছে কনফিউশন, আর এরপরের প্রশ্ন দেখলেন যে এই প্রশ্ন জীবনে আপনি চোখে দেখেন নাই, 4টা অপশনের মধ্যে কোনো অপশন আপনি পারতেছেন না, তখন এই প্রশ্ন পুরোটা স্কিপ করবেন। আপনি এটা ছোট করে একটা ক্রস চিহ্ন দিয়ে দিবেন। তাহলে যেটা পারতেছেন সেটা রাইট চিহ্ন তো দিলেন, যেটা পারতেছেন না সেটা তো ডিরেক্ট ক্রস চিহ্ন দিলেন, মানে এটা আর চেক করবেন না লাস্ট টাইম, সেকেন্ড টাইম বা লাস্ট টাইম। কিন্তু যেটাকে সার্কেল করলেন সেটা হচ্ছে কি আপনার পুরাপুরি, মানে পুরা একবার দাগিয়ে আসার পর সেকেন্ডে আপনি সার্কেল গুলা নিয়ে চিন্তা করবেন, এবং সার্কেল গুলা থেকে যেগুলা পারবেন সেগুলা দাগাবেন। এভাবে হচ্ছে কি আপনি
মোটামুটি যদ্দূর কাউন্ট করা যায় প্রশ্নের ভেরিয়েন্ট অনুযায়ী, প্রশ্নের মান অনুযায়ী 120, 25, 30 পাওয়ার জন্য আপনার যদ্দূর দাগানো দরকার উচিত সেভাবে আপনি দাগালে একটা প্রিলি পাস করে যাওয়ার কথা। আহ, যদিও প্রিলিমিনারি কিভাবে পাস করতে হয় এটা আলাদা, স্পেশালি আলাদা করে ভিডিও দেয়া আছে। একটু রিটেনের জায়গায় আসে, তিনটাকে কম্বাইন্ডলি বলার পেছনে কারণ হচ্ছে কি, একজন স্টুডেন্ট প্রিলিতে ভালো কিন্তু রিটেনে খারাপ, সে টোটালি ক্যাডার হতে পারবে না। একজন স্টুডেন্ট প্রিলিতে খারাপ রিটেনে ভালো, তার পক্ষেও সম্ভব না। একজন স্টুডেন্ট রিটেনে ভালো ভাইভাতে খারাপ, তার পক্ষে সম্ভব না। একজন স্টুডেন্ট ভাইভাতে ভালো প্রিলিতে খারাপ, অথবা প্রিলি পাস করলো রিটেনে ভালো ভাইভাতে খারাপ, এরকম। অর্থাৎ তিনটা জিনিসের আপনার কম্বিনেশন থাকতে হবে। আপনি প্রিলিয়ে পাস করলে, মানে আপনি প্রিলি এমসিকিউ টেস্ট দেওয়ার জন্য আপনার আহ, সেই ক্যাপাসিটি থাকতে হবে। রিটেন লিখার যে ক্যাপাসিটি, দ্রুত স্পিডে লেখা বা বেশি লেখা, সেই জিনিসটা আপনার ক্যাপাসিটি থাকতে হবে, এবং ভাইবা মুখে বলার যে সাহস বা মুখে বলার যে ক্যাপাসিটি, দক্ষতা, সেটা থাকতে হবে। রিটেনের জায়গায় আসি, সেটা হচ্ছে কি, এক মানে আমার কাছে মনে হয়েছে যে পার্সোনালি, যে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে কি, যে রিটেন ভাইবার চেয়ে আমার কাছে মনে হচ্ছে প্রিলিটা পাস করাটা অনেক কঠিন। সো যারা রিটেন পরীক্ষা দিবেন, আপনি যদি কোনো রকম প্রিলি পাস করতে পারেন তাহলে রিটেনে পাস করা অনেকটা ইজি আমার কাছে মনে হয়। কারণ এখানে 50% নাম্বার পেলে কিন্তু আপনি পাস করতেছেন। 900 নাম্বার পরীক্ষা যখন দেন সেক্ষেত্রে আপনার 900 নাম্বার পরীক্ষায় 450 পেলে আপনি কিন্তু এখানে পাস করতেছেন। সো রিটেন যখন আপনি দিবেন, রিটেন পরীক্ষা যখন আপনি দিচ্ছেন, আপনার 60% প্রশ্ন আপনার কমন আসবে না। এটা আপনাকে মাথায় নিয়ে কিন্তু পরীক্ষার হলে যেতে হবে। 40% প্রশ্ন আপনার ইয়ার কোয়েশ্চেন বা কিছু আপনার যে পড়াগুলো আপনি পড়েছেন, নোট করেছেন, সেখান থেকে আপনার আসতে পারে। কিন্তু আহ 60% যে প্রশ্ন আপনার পরীক্ষা আসবে না, সেই জায়গা থেকে আপনাকে কি করতে হবে, আপনাকে পরীক্ষার হলে বসে ইনস্ট্যান্ট ওখানে বসে আপনাকে লিখতে হবে বাংলাদেশ, আন্তর্জাতিক, আহ বাংলা, বাংলা রচনা, ইংরেজি রচনা, হ্যাঁ, ইংরেজি রাইটিং স্কিল গুলো আছে, এই জিনিসগুলো আপনাকে, অনুবাদ, এগুলো আপনাকে ওখানে ইনস্ট্যান্ট বসে লিখতে হবে। আহ, কিন্তু বিজ্ঞান আইসিটি এবং যে বিজ্ঞান আইসিটি এবং বিশেষ করে ম্যাথস, মানে গণিত, এই যে গণিতের যে বিষয়টা আছে, যে গণিতের আপনি যদি ম্যাথ না পারেন, গণিত যদি আপনি আসলেই ম্যাথে দুর্বল বা ম্যাথ পারেন না, ম্যাথমেটিক্স আপনার সমস্যা হয়, আপনার প্রিলি দেওয়ার পর রিটেনের জন্য যে সময়টুকু আপনার পাবেন, নর্মালি তো আগের বিসিএস গুলোতে 6 মাস, 7 মাস, 8 মাস সময় পাওয়া যেত, কিন্তু শেষের দিকে যে বিসিএস রিটেন হয়েছে প্রিলি রেজাল্ট দেওয়ার পর 2 মাস, 3 মাস, 1.5 মাস এরকম সময় পেয়েছে। তো যারা মনে করেছে যে প্রিলি পাস করলে রিটেনে জন্য ম্যাথ কামব্যাক করবে, তাদের পক্ষে এরকম ম্যাথে কামব্যাক করাটা কঠিন হয়ে যায়। সো এই জায়গাতে যারা ম্যাথ এবং বিজ্ঞানে ভালো, বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, তারা রিটেনে অনেক ভালো করে ফেলে। আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট আছে তাদেরকে যদি বলি, যারা ধরেন ম্যাথ বিজ্ঞান কম পারে, মানে সে ধরে নিল যে মেন্টাল এবিলিটি দিয়ে সে ম্যাথটা কভার করবে, 100 নম্বরে 50 পাবে, আর হচ্ছে কি বিজ্ঞানও 50 পাবে, বাকিটা সে অন্য সাবজেক্ট গুলো দিয়ে টানার চেষ্টা করবে। তাদের উদ্দেশ্যে বলছি যে আপনি তখন হচ্ছে কি, প্রশ্ন যেটা এসেছে, পরীক্ষায় যে প্রশ্ন এসেছে এটার ফুল অ্যান্সার করার চেষ্টা করবেন, সর্বোচ্চ যদ্দূর লেখা যায়, যত বেশি লেখা যায়, যত ইনফরমেশন আপনার পক্ষ থেকে সম্ভব সেটা লিখে ফুল অ্যান্সার করে কোনো একটা সিঙ্গেল নাম্বার আপনি মিস করে আসবেন না। যদ্দূর পারেন আপনি যেরকম আসছে আপনার মুখ দিয়া, মানে যতটুকু পারেন ইনফরমেটিভ দিবেন, কিন্তু তারপর আপনি যা পারেন সেভাবে ফুল অ্যান্সার করে আসবেন রিটেনের ক্ষেত্রে। আহ, একজন ভালো ক্যাডার হওয়ার জন্য আমি বা আমাদের অ্যানালাইসিস আমরা যতটুকু দেখেছি, বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা ছিল বা আছে, তাদের পক্ষে একটা ভালো ক্যাডার পাওয়ার জন্য অনেকটা সহজ একজন আর্টসের স্টুডেন্ট বা কমার্স স্টুডেন্টের চেয়ে। তো রিটেনের কাজ হলো, রিটেনের ট্রিক্স হচ্ছে কি, আপনি ফুল অ্যান্সার করে আসবে, সোজা কথা। আপনি প্রশ্ন যেরকম আসবে আসুক, আপনি যা জানেন, আপনার কাছে যদ্দূর মেধা জ্ঞান প্রজ্ঞা আছে সেটা দিয়ে ফুল অ্যান্সার এবং বেশি লিখে আসবেন। সেটা হচ্ছে কি রিটেনের ক্ষেত্রে। এবার আসে ভাইবার ক্ষেত্রে, যেহেতু আমি কম্বাইন্ড নিয়ে কথাগুলো বলতেছি, একজন স্টুডেন্ট প্রিলি ভালো হলে বা রিটেন ভালো হলে, এটা বলেছি রিটেন ভালো হলে প্রিলি ভালো হবে না, যার প্রিলিও ভালো রিটেনও ভালো, মানে মাঝামাঝি এবারে সে দুটো পাস করলে এখন ভাইবার পালা। এখন তো আপনি রিটেন পাস করছেন, প্রিলি পাস করছেন, এখন আপনি মোটামুটি কিছু পড়া জানেন, মোটামুটি জানেন। এখন এখন আপনার প্রমাণ করার দরকার হলো যে আপনার যে যে অ্যাটিটিউড যেটা আছে, যে আপনার বিহেভিয়ার, আপনার ম্যানার্স, আপনার ইটিকেট, আর অ্যাজ ইউজুয়াল যে জিনিসগুলো জানা দরকার। আপনাকে ভাইভাতে যেমন
ইন্ট্রোডিউসিং ইউরসেলফ, এগুলো কমন প্রশ্ন। আপনার নিজের পরিচয় ইংরেজিতে আপনি প্র্যাকটিস করে যাবেন। আপনি নিজের জেলা সম্পর্কে জেনে যাবেন, নিজের নামের অর্থ জেনে যাবেন। তারপর হচ্ছে নিজের পরিবেশ সম্পর্কে বলতে বলবে। হ্যাঁ, বাংলা ইংরেজি প্র্যাকটিস করে যাবেন। এই সমসাময়িক যে ইস্যুগুলো আছে সেটা নিয়ে আপনি এখন আপনি ওখানে গিয়ে আহ, মানে আপনার ইন্ট্রোডিউসিং ইউরসেলফ এটা বলার পরে আপনি যখন এই ইন্ট্রোডিউসিং ইউরসেলফ ইন্ট্রোডিউসিং মাইসেলফ বলতে গিয়ে যদি আপনি একটু নার্ভাস ফিল করেন বা আপনার মধ্যে যদি হেজিটেশন কাজ করে বা এটা বলতে গিয়ে যদি আপনি ওখানে হোঁচটকে যান, তাহলে একটা ভালো ক্যাডার পাওয়াটা বা ভাইভাতে নাম্বার পাওয়াটা কঠিন হয়ে যাবে। সো কমন যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আপনাকে ভালোই পারতে হবে। আর যে বিষয়গুলো কমন না, সমসাময়িক একটা ইস্যু দিয়ে দিছে আপনাকে, ঠিক আছে? ধরেন ইসরায়েল, ইরান, আমেরিকা সংকট, যদিও এটা হট টপিক এই সময়ের জন্য, ধরেন এটা বললো, এটা সম্পর্কে আপনি যদি জানেন বললেন। আরেকটা নতুন একটা সংকটের কথা বললো, ধরেন আহ সুদান এবং দক্ষিণ সুদানের যে সংকট, হ্যাঁ, দারফুর সংকট বা এরকম একটা সংকটের কথা বললো। তখন আরেকটা সম্পর্কে আপনি জানেন না, তখন এটাকে স্কিপ করবেন, যে সরি বলবেন, সরি বলে আপনি মানে স্মার্টলি এটাকে স্কিপ করবেন, যে স্যার এটা এই জিনিস আমার পক্ষে জানা বা আমি স্যার এটা আমার জানা নেই, হিসেবে skip করবেন। তো ভাইভাতে আপনি পড়া জানার চেয়ে ভাইভাটা আপনি কিভাবে স্মুথলি বলতে পারতেছেন এটা হচ্ছে কি ফ্যাক্ট। ভাইভাতে আপনি নার্ভাস হবেন, এটা স্বাভাবিক ঘটনা যে আপনি নার্ভাস হচ্ছেন, আমি নার্ভাস হয়েছে, আমার সিনিয়র যারা ক্যাডার হয়েছেন, জুনিয়র যারা হয়েছে, হবে যারা, সবাইকে নার্ভাস আছে স্বাভাবিকভাবে। আমাদের সামনে যারা বসেছে ওরা নিশ্চয়ই অনেক জানাওয়ালা লোক, তাদের সামনে দুই চার লাইন কথা বলা আমাদের জন্য একটু নার্ভাসনেসের কারণই বটে। সো এটা নিয়ে কোনো হেডেক নেই, এটা এটা অ্যাজ ইউজুয়াল সাধারণ ঘটনা। আপনি যদি মনে করেন যে আমি ভাইভাতে আদৌ পারবো কিনা, এটা নিয়ে চিন্তা করে পড়াশোনা স্টপ করে দিলে হবে না। ভাইবার সময় ভাইবার জিনিসটা দেখা যাবে। ভাইবার রুমে গিয়ে ওই 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, 15 মিনিট আপনার পক্ষে গেলে একটা ভালো ক্যাডার আপনি পেয়ে যাবেন। এই হচ্ছে কি প্রিলিতে ট্রিক্স, রিটেনে ট্রিক্স এবং ভাইভাতে এগুলো হয়ে যাওয়ার পর, ধরেন এরপর ফিজিক্যাল টেস্ট, তারপর পুলিশ ভেরিফিকেশন যা আছে এগুলো করে তো আপনি ক্যাডার হচ্ছেন। তো একজন স্টুডেন্টের পক্ষে, একজন স্টুডেন্ট তখনই, একজন ক্যান্ডিডেট তখনই ক্যাডার হচ্ছে যখন সে এমসিকিউ টেস্টে ভালো হচ্ছে, মানে ভালো মানে এক্সপার্ট না, এভারেজ মানে পাস করার মতো। আবার রিটেনে গিয়েও সেও ভালো মোটামুটি লিখতে পারতেছে। আবার সে ভাইভাতে গিয়েও সে ভালো বলতে পারতেছে। এরকম তিনটার সংমিশ্রণ হলেই কিন্তু সে একজন ক্যাডার সার্ভিসের একজন সদস্য হিসাবে সে সিলেকশনে যাচ্ছে। সো আপনারা যে যেখান থেকে বিসিএস প্রস্তুতি শুরু করেছেন এই জিনিসগুলো মাথায় রাখবেন, যে আপনি শুধু এমসিকিউ টেস্টে তো আপনি প্রিলি পড়তেছেন, ঠিক আছে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনাকে একটা 1200 নম্বরের একটা রিটেন পরীক্ষা আপনাকে দিতে হবে, 1100 নম্বর একটা রিটেন পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? আপনাকে একটা 100 নম্বর, আগে তো 200 নম্বরের ভাইবা ছিল, 100 নম্বর একটা ভাইবা দিতে হবে, ঠিক আছে? এই যে বিষয়গুলো আছে সেই জিনিসগুলো মাথায় রেখে প্রিলির এমসিকিউ টেস্ট, রিটেনের আহ, বেশি লিখা, দ্রুত লিখা এবং ভাইবার যে যে আপনার প্রেজেন্টেশন দেওয়ার যে স্কিল, হ্যাঁ, ম্যানার্স, ইটিকেটস, হ্যাঁ, এই বিষয়গুলা তিনোটা যদি আপনার ভালো কম্বিনেশন, তাহলে আপনি ক্যাডার সার্ভিসে আসতেছেন এবং সেভাবে নিজেকে যোগ্য করে তুলুন। আশা করি আমার এই ভিডিও আপনার ভবিষ্যৎ ক্যাডার হওয়ার পথকে, রাস্তাকে অনেক বেশি সহজ করবে। আপনাকে কিছুটা হলেও সচেতন করতে পারলে আমার এই ভিডিও সার্থক হবে। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।